আসসালামু আলাইকুম, আফসানা পিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। সরকার জনগণের ভোটে নির্বাচিত, তাই ইশতেহার অনুযায়ী প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর উল্লেখ করে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির জানিয়েছেন, ভর্তুকি, ব্যাংক সুদের হার, মূল্যস্ফীতি, মেগা প্রকল্প এবং বিনিয়োগ সহ সবকিছুই বিবেচনায় নেওয়া হয়েছে আসছে বাজেটে। অন্যদিকে অর্থনীতি সংশ্লিষ্টরা ট্যাক্স না বৃদ্ধির দাবি জানিয়ে বিনিয়োগে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন। এনটিভির কেমন বাজেট চাই অনুষ্ঠানে এসব কথা বলেন তারা, জানাচ্ছেন হাসান মাহমুদ। দীর্ঘ 17 বছর ধরে এই অনুষ্ঠানটা করে আসছে। আসছে বাজেটে সাধারণ মানুষ এবং ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের চাহিদা ও ভাবনার বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে। তো কেমন বাজেট চাই অনুষ্ঠানে সেই অর্থে এই বাজেটের সামনে আছে। বর্তমান সরকারকে বিগত সরকারের উত্তরাধিকার বহন করে বাজেট প্রণয়নের কথা ভাবতে হচ্ছে, এমন বাস্তবতা স্বীকার করে অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক স্থিতিশীলতা এনে দরকার বিনিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া আর মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করা। স্থিতিশীলতা একটা বড় জিনিস, স্থিতিশীলতা না থাকলে অন্য কিছু করা যায় না। বিনিয়োগটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সরকারের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার ছিল। বিনিয়োগের পক্ষের যদি আমরা ভর্তুকি এবং যে সমস্ত ট্যাক্স এক্সপেন্ডিচার রেয়াত দিয়েছি সেগুলি যেন যায়। কোয়ালিটি অফ স্পেন্ডিংটা দেখা, যে কোয়ান্টিটি না দেখে স্পেন্ডিং কোয়ালিটি, যে আপনার টাকাটা বেনিফিশিয়ারির কাছে পৌঁছাচ্ছে কিনা, টিচারের কাছে, স্টুডেন্টের কাছে, ইনভেস্টমেন্টটা ক্লাসরুমে যাচ্ছে কিনা। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত, তাই ইশতেহার অনুযায়ী প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর, এমনটা জানিয়ে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা জানান, ভর্তুকি, প্রণোদনা, ব্যাংক সুদের হার, বিনিয়োগ সবকিছু বিবেচনায় নিয়ে জনবান্ধব বাজেট করতে চায় সরকার। বর্তমান মূল্যস্ফীতির কারণে সুদের হার কিভাবে যৌক্তিকীকরণ করবে নিশ্চয়ই বাংলাদেশ ব্যাংক। তবে আমরা আশা করি এই যে বাংলাদেশ ব্যাংক একটা বড় আকারের তহবিল গঠন করবে, যার মাধ্যমে বিনিয়োগ উৎসাহিত হবে, বিশেষ করে বন্ধ কলকারখানা উৎসাহিত হবে এবং আমাদের বাংলাদেশের মেরুদণ্ড অর্থাৎ অতি ক্ষুদ্র, ক্ষুদ্র এবং কুটির শিল্প পুনর্জাগরিত হবে এবং আপনাদের রপ্তানি বহুমুখীকরণ হবে। সরকারের যে সমস্ত শেয়ার আছে সেগুলি পুঁজিবাজারে ছাড়তে হবে। পুঁজিবাজারকে তেজি করার জন্য এইটা হলো অন্যতম পদক্ষেপ। আগামী বাজেটে কোনো ধরনের ট্যাক্স যেন না বাড়ে, প্রশ্নই ওঠে না, কোনো ট্যাক্স যেন কোনো জায়গাতে না বাড়ে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য খাতে নজরদারি বৃদ্ধির পাশাপাশি জ্বালানি নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে আলোচকরা বলেছেন, সরকারের এ নিয়ে গণশুনানি জরুরি ছিল। যে আপনারা আমাদের কাছ থেকে জবরদস্তি করে কর আদায় করেন, সেই করের টাকাটা কোথায় খরচ করেন সেই হিসাব তো কোনোদিন দিলেন না। যে রেগুলেটরি কমিশনকে আজকে আপনারা বসায় রেখেছেন, সেই লুণ্ঠনের হাতিয়ার, সেটা যদি পরিবর্তন না করেন তাহলে আপনি 20% যে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছেন, ডিজেলের দাম 15%, টকটিনের দাম 20% বাড়িয়ে 20 টাকা বাড়িয়ে নিয়ে গেছেন, 20% বাড়িয়ে নিয়ে গেছেন। এটা তাহলে বলবো যে আপনি বাজেটের উচ্চাভিলাষী বাজেট করার অর্থ যোগান দিয়েছেন। তবে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন, রাজস্ব আদায়, আয় ও ব্যয়ের ভারসাম্য, ভর্তুকি, কর ছাড় সহ সবকিছুরই প্রতিফলন ঘটবে বাজেটে। আমরা চাই সবাই মিলে সম্মিলিত উদ্যোগে বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসবো। অতীতের অনেক পুরস্কার পাওয়া গেছে অনানুষ্ঠানিক খাতে, কিন্তু আমরা আনুষ্ঠানিক খাতে এটা প্রবর্তন করেছি। তাহলে আমাদের অবশ্যই আপনাদের, বিশেষ করে নাগরিক সমাজকে আমাদের উপরে ওয়াচ করতে হবে, যাতে করে আমরা জবাবদিহি থাকি এবং কোনোভাবেই ত্রুটিগুলো না হয়। উচ্চাভিলাষী না হয়ে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে বাজেট, এমন প্রত্যাশা সবার। তাহলে তো প্রাইভেট সেক্টর। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এনটিভি আয়োজিত কেমন বাজেট চাই অনুষ্ঠানে যোগ দিয়ে দাবি করেছেন, বর্তমানে সবচেয়ে কঠিন সময় পার করছেন বলে ব্যবসায়ীরা। কারণ হিসেবে তারা বলছেন, ব্যাংকের সুদের হার 14% উপরে, যার কারণে টিকে থাকা বড় চ্যালেঞ্জ। তারা জানান, কর ও বিনিয়োগ নীতি ব্যবসার পরিবেশ পরিপন্থী। এসব দূর করে আগামী বাজেট ব্যবসা বান্ধব করার দাবি জানান ব্যবসায়ী সংগঠনের নেতারা। রিপোর্ট ফাহাদ মুহাম্মদের। আসন্ন বাজেটকে কেন্দ্র করে এনটিভির কেমন বাজেট চাই অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা বলেন, কষ্টে আছে ব্যবসায়ীরা। বর্তমান বিদ্যমান ব্যাংক সুদের কারণে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন। ব্যাংকের সুদের হার আমরা যখন প্রজেক্ট 3-4 বছর আগে নিয়েছিলাম তখন 8 থেকে 9% ছিল, এখন 14
কাছাকাছি বা কোনো কোনো ক্ষেত্রে বেশি। এই এত সুদ দিয়ে কোনো ব্যবসা টিকে থাকতে পারে না। 1 কোটি টাকা যেটা নেওয়া হলো ট্যাক্স, তাহলে আমাকে প্রফিট করতে হবে 8 কোটির 33 লাখ টাকার মতো 12% কর্পোরেট ট্যাক্স রেট হারে, যেটা কোনোদিনই এই আকারের একটা ছোট আকারের একটা প্রতিষ্ঠানের যার 100 কোটি টাকা এক্সপোর্ট হয় বছরে, তার পক্ষে কোনোদিনই 8 কোটি টাকা প্রফিট করা কোনোদিনই সম্ভব। তো এই ধরনের অত্যাচার থেকে আমি বিনীত অনুরোধ করব ব্যবসায়ীদের একটু রক্ষা করেন। যেই লোকটা 20 বছর আগে ক্যাপিটাল মেশিনের জন্য টাকা নিয়ে সমস্ত টাকা ব্যাংকে ফেরত দিয়ে দিয়েছে, আজকে তার নতুন মেশিন লাগবে, তার অ্যাসেট হচ্ছে 1000 কোটি, তার 100 কোটি টাকা লাগবে খালি ঘুরে দাঁড়াতে, আপনি তাকে সিরিয়ালে সবার আগে দেন। যদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা না যায় তাহলে ব্যবসা প্রতিষ্ঠান টিকিয়ে রাখা সম্ভব হবে না জানিয়ে ব্যবসায়ী নেতারা বলেন, সরকার সোলার সহজলভ্য করতে পারলে এনার্জি ব্যবহার কমিয়ে সোলারের দিকে ঝুঁকবে ব্যবসায়ীরা। এই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না করা যায়, বাংলাদেশের শিল্পায়ন টিকে থাকবে না, শিল্পায়নের অগ্রগতি হবে না, কর্মসংস্থান সংকুচিত হয়েছে, সেটা কিন্তু বাড়ানো সম্ভব হবে না। এখন যেটা আমরা জেনারেটর ফুয়েল দিয়ে জেনারেটর চালিয়ে লোডশেডিং সময়টাকে আমরা কাভারেজ দেই, সেই সময়টা আমরা সোলার 2 ঘন্টা পুরোপুরি সোলার ব্যাকআপ আমরা নিব, সেটার জন্য ব্যাটারি একটা আমাদের খুব প্রয়োজন। ব্যবসায়ী নেতাদের এসব দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ মাহমুদ তিতুমির জানান, ব্যবসা টিকিয়ে রাখতে নতুন গ্যাস ক্ষেত্র খুঁজে বের করতে হবে এবং সে লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে। আমাদেরকে গ্যাস অনুসন্ধান করতে হবে এবং আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যারা এখানে বিদেশিরা করে তাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রী সহ আমরা সবাই দেখা করেছি এবং তাদেরকে আহ্বান জানিয়েছে যে দ্রুত ভিত্তিতে গ্যাস অনুসন্ধান করুন। ট্যাক্সের যার যা তাই দিতে হবে এবং সেই ট্যাক্স করতে হবে পারফরমেন্স বেসড। আমরা বাই দিয়েছি এসআরও কালচারকে, কারণ এসআরও কিভাবে আপনার আর এক একজনকে গোষ্ঠীবদ্ধ করেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব কায়দায় চলবে, সেই জন্য আমরা অনুরোধ করছি বাংলাদেশ ব্যাংককে, আমাদের যে ফিসক্যাল মনিটারি পলিসির যে কোঅর্ডিনেশনে সেখানে আমরা অনুরোধ করেছি যে আপনার একটা বড় প্রকল্প করা হোক যেখানে অন্তত 3টি বিষয় থাকে। প্রথম হচ্ছে যে রিফাইন্যান্সিং স্কিম, কারণ আমাকে বন্ধ কলকারখানা চালু করতে হবে, এবং দ্বিতীয়ত হচ্ছে যে নতুন কলকারখানা বের করতে হবে যার মাধ্যমে আরও অর্থনীতি যাবে। তৃতীয়ত হচ্ছে বহুমুখীকরণ করতে হবে। কর্পোরেট ট্যাক্স কমানোর জোর দাবির পাশাপাশি বিনিয়োগকে সর্বাধিক গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শফিকুল ইসলাম খান মিল্টন, অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপি এই সভায় উপস্থিত ছিলেন। ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি দ্বিতীয় সভা। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ইইউর রাষ্ট্রদূত মিস্টার মাইকেল মিলারের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন। বৈঠকে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী গণতন্ত্রকে অর্থবহ করা এবং সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে স্থান পায়। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়। ভবিষ্যতে উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে দ্বিতীয় দিনের ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে সভাপতি পদে বিএনপি সমর্থিত প্যানেলের ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ আলী এগিয়ে রয়েছেন। এছাড়া ট্রেজারার পদেও এগিয়ে আছেন বিএনপি সমর্থিত প্রার্থী জিয়াউর রহমান। এবারের নির্বাচনে সম্পাদক সহ মোট 14টি পদে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সমর্থিত আইনজীবীরা পৃথক প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আওয়ামীপন্থী কোনো প্যানেল এবারের নির্বাচনে অংশ নেয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে ভোট গণনার কাজ, আর চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রার্থীরা ও আইনজীবীরা। ঈদুল আজহা সামনে রেখে নাটোরে চাহিদার চেয়ে 2 লাখ অতিরিক্ত পশু প্রস্তুত করা হয়েছে। তবে কেনাবেচা নেই বলে জানিয়েছে ব্যবসায়ীরা। বিশেষ করে বড় গরু লালন পালনকারীরা পড়েছে বেকায়দায়। ক্রেতা সংকটে বিক্রি করতে পারছেন না গরু। ব্যবসায়ীরা বলছে দেশীয় ও প্রাকৃতিক পদ্ধতিতে গবাদি পশু লালন পালন করা হলেও চড়া খাদ্যমূল্যের কারণে খরচ বেড়েছে, তাই পশুর বিক্রিতে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। এদিকে খামারিরা হতাশ হলেও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন বিদেশ থেকে কোনো গবাদি পশু আসার সম্ভাবনা নেই। এজন্য জেলার উদ্বৃত্ত গবাদি পশু অন্য জেলায় বিক্রি করা যাবে এবং খামারিরা ভালো দাম পাবে বলে আশা তার। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্পকে সম্ভাবনাময় খাত উল্লেখ করে জার্মান রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোডস বলেছেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জ সত্ত্বেও এই শিল্পের দ্রুত অগ্রগতি হয়েছে। দুদিনের চট্টগ্রাম সফরকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। হংকং কনভেনশন অনুযায়ী বাংলাদেশের প্রথম সুরক্ষামূলক গ্রিন শিপইয়ার্ড পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ। রাষ্ট্রদূতকে শিপইয়ার্ডের নিরাপত্তা ব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ এবং শ্রমিক কল্যাণ কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখান সীতাকুণ্ডে অবস্থিত প্রকল্পটির ব্যবস্থাপনা পরিচালক। রাষ্ট্রদূত জাহাজ ভাঙার প্রক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।